বিনায়ক এবং কার্তিকের রান্নাবান্না। কৈলাসে বসে বসে দেবী পার্বতী অন্নদান কর্মসূচি করার সিদ্ধান্ত নেন। মাতা পার্বতী চিন্তা করছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ঋষিমণিদেরকে কৈলাসে আমন্ত্রণ জানাবেন, তারপরে তাদেরকে পেট ভরে ভোজন করাবেন। সেই জন্য দেবী পার্বতী ভগবান শিবের কাছে গেল। স্বামী, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি গুরুত্বপূর্ণ কথা পার্বতী? স্বামী, আমি ভাবছিলাম কৈলাসে আমি অন্নদান কর্মসূচি করতে চাই, আর এই কর্মসূচিতে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঋষিমুনিদেরকেই আমি আমন্ত্রণ জানাবো। তাদেরকে ভালো করে ভোজন করাতে চাই। পার্বতী, এটা আপনি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এই অন্নদান কর্মসূচি কবে আয়োজন করতে চলেছ? স্বামী, আমি এটা কালকেই করতে চাই, আর ওই শ্রেষ্ঠ ঋষিমুনিদেরকে আমি আজকেই নন্দীর হাতে নেমন্তন্ন পাঠাবো। তখন মাতা পার্বতী নন্দীর কাছে গেল আর নন্দীকে গিয়ে এই কথা বললেন। নন্দী, আপনাকে কিন্তু এখনই পৃথিবীতে থাকা শ্রেষ্ঠ ঋষিমুনিদেরকে কৈলাসে হওয়া অন্নদান কর্মসূচির জন্য নিমন্ত্রণ করতে যেতে হবে। ঠিক আছে দেবীমা, আমি পৃথিবীতে গিয়ে সমস্ত ঋষিমণিদেরকে নিমন্ত্রণ করে আসব। এই কথা বলে নন্দী পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্থান করতে লাগলেন। তিনি পৃথিবীতে গিয়ে সমস্ত ঋষিমণিদেরকে আমন্ত্রণ জানালেন কৈলাসে আসার জন্য। অন্যদিকে দেবী পার্বতী সমস্ত ঋষিমণিদের জন্য খাবার তৈরি করতে লাগলেন। আমি প্রথমে সবার জন্য লাড্ডু তৈরি করব, তারপরে বাকি মিষ্টিগুলো আর খাবারগুলো রান্না করব। দেবী পার্বতী এইরকম চিন্তা করে রান্নাঘরেতে লাড্ডুগুলো তৈরি করছিলেন। তখনই বিনায়ক এবং কার্তিক তার মায়ের কাছে এসে উপস্থিত হলেন। মা, আপনি রান্নাঘরে কি করছেন? এই তো বাচ্চারা, আমি লাড্ডু তৈরি করছি। কি ব্যাপার, তোমরা আজকে সোজা একেবারে রান্নাঘরে চলে এলে? তোমাদের কি খুব খিদে পেয়েছে? কি হয়েছে বলো? না না মা, আমাদের একটুও খিদে পাইনি। আমরা তো এখানে এসেছি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। মা, আমরা ভাবছিলাম পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে, সেইগুলো দেখতে যাব, তাই অনুমতি নিতে এলাম মা। ঠিক আছে বাচ্চারা, তোমরা কিন্তু সাবধানে যেও। দেবী পার্বতীর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে বিনায়ক এবং কার্তিক পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্থান করলেন। তারা দুজন ভাই পৃথিবীর খুব সুন্দর একটা ঝর্ণার কাছে গিয়ে দাঁড়ালেন আর সেখানে খেলা করতে লাগলেন। অন্যদিকে দেবী পার্বতী ঋষি মুনিদের জন্য নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করতে লাগলেন। পরের দিন সকালে দেবী পার্বতী একটা গাছের নিচে বসে সমস্ত ঋষি মণিদের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই নন্দী সমস্ত ঋষি এবং মণিদেরকে নিয়ে কৈলাসে প্রবেশ করলেন। কৈলাসে প্রস্থান করার জন্য ঋষিমুনিদেরকে স্বাগতম। আপনারা কিন্তু অনেকবার স্বামীর সাথে দেখা করার সাথে সাথে আমার সাথেও কৈলাসে দেখা করতে এসেছেন, কিন্তু আমি কোনোদিন আপনাদের কিছু খাওয়াতে পারিনি। নিজের হাতে তৈরি খাবারও খাওয়াতে পারলাম না, আর সেই জন্যই তো আমি কৈলাসে আজ অন্নদান কর্মসূচি করেছি। আজ আমি সব কিছু রান্না কিন্তু নিজের হাতে তৈরি করেছি, আর আজ আমি সেই খাবারগুলো নিজের হাতেই আপনাদের পরিবেশন করব। এইভাবে দেবী পার্বতীর সমস্ত ঋষি মণিদেরকে আমন্ত্রণ জানালেন। দেবী পার্বতীর এইরকম কথা শুনে সমস্ত ঋষি মণিরা চিন্তা করলেন ভোজন করার আগে একবার স্নান করে নেওয়া উচিত। সেই জন্য তারা দুজন কৈলাসের একটা কুয়োর কাছে স্নান করতে গেলেন। ঠিক তখনই ভগবান শিব দেবী পার্বতীর কাছে এলেন আর বললেন, পার্বতী, আমাদের কিছু ভক্ত খুবই বিপদে রয়েছে। প্রতি মুহূর্তে ধীরে ধীরে বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। আমাদেরকে এখনই ভুলোকে যেতে হবে, চলুন। এবারে কি হবে? আমি ভাবলাম যে অতিথিরা কৈলাসে এসেছে, তাদেরকে আমি নিজের হাতে খাবার বেড়ে দেব, তাদের সেবা যত্ন করব, কিন্তু এখন তো ভুলোকে যেতে হবে। নন্দী, একবার এদিকে আসুন তো। হ্যাঁ মা, আমাকে আদেশ দিন, কি করতে হবে আমি সব করে দেব। দেখুন নন্দী, এখন স্বামী আর আমাকে ভুলোকে যেতে হবে। আমাদের ভক্ত খুবই বিপদের মধ্যে রয়েছে। এখন আপনাকে কিন্তু এই ঋষিমুনিদেরকে ভালো করে সেবা যত্ন করে ভোজন করাতে হবে। শুনুন, ঋষিমুনিরা কিন্তু স্নান করতে গেছেন। ওনারা ফিরে এলে ওনাদের ভালো করে যত্ন নেবেন আর ভালো করে সব ভোজনগুলো পরিবেশন করবেন। দেবী পার্বতী নন্দীকে এই কথা বলল। নন্দী রাজি হয়ে গেল। তারপর দেবী পার্বতী এবং ভগবান শিব তাদের ভক্তকে বাঁচানোর জন্য কৈলাস ছেড়ে পৃথিবীতে প্রস্থান করলেন। অন্যদিকে বিনায়ক এবং কার্তিক ওই ঝর্ণার পাশে তারা দুভাই বেশ কিছুক্ষণ খেলাধুলা করলেন। তারপরে কৈলাসে তারা দুজন ফিরে এলেন। ভাই কার্তিকে, এবারে খেলা করে খুব মজা হয়েছে না?
হ্যাঁ দাদা, আমারও কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু এখন খুব খিদে পেয়েছে। চলুন না রান্নাঘরে গিয়ে দেখি মা কি রান্না করেছে। বিনায়ক এবং কার্তিকের খুব জোরে খিদে পেয়েছিল, সেই জন্য তারা দুজন রান্নাঘরতে গেল, কিন্তু রান্নাঘরে দেবী পার্বতী ছিলেন না। আরে ভাই কার্তিক, মা তো রান্নাঘরে নেই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। মা যদি থাকতো এক্ষুনি খাবার পরিবেশন করে দিত। চল তো ভাই দেখি কি রান্না হয়েছে। আরে দাদা, এই দেখুন এখানে অনেক রকমের খাবার তৈরি করে রাখা রয়েছে। মা মনে হচ্ছে আমাদের জন্যই তৈরি করেছে। চলুন এইগুলো খেয়ে খিদে মেটাই। বিনায়ক এবং কার্তিক দেখল যে বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি তৈরি করা রয়েছে। তারা দুজন ভাই দেবী পার্বতীর সারা দিনের পরিশ্রমের সমস্ত সুস্বাদু খাবারগুলোকে এক এক করে খেতে শুরু করে দিল। মায়ের হাতের তৈরি এই মিষ্টি তো খুবই সুস্বাদু হয়েছে। মনে হচ্ছে মা আজ অনেক খাবার রান্না করেছে আমাদের জন্যে। আরে দাদা, এখানে তো শুধু মিষ্টি রয়েছে, ওইদিকে চেয়ে দেখুন কত খাবার রয়েছে। চলুন গিয়ে খাই। হ্যাঁ ভাই, চল চল তাড়াতাড়ি গিয়ে খাই। এই কথা বলে বিনায়ক এবং কার্তিকের খাবারগুলো খুবই পছন্দ হলো, আর তারা দু ভাই আবারও খেতে শুরু করে দিল। এক এক করে খেতে খেতে তারা দুজন ভাই সমস্ত খাবারগুলো খেয়ে শেষ করে ফেললো। এমনকি তারা কিছু লাড্ডু নিয়ে বলের মতো করে ছোড়াছুড়ি করে খেলতে লাগলো। পেট ভরে খাওয়া দাওয়ার পরে তারা দুজন রান্নাঘরেতেই ঘুমিয়ে পড়লেন। অন্যদিকে ঋষিমুনি স্নান সেরে কৈলাসের নন্দীর কাছে এলেন আর নন্দীকে বললেন, নন্দী, আমরা দুজন খুবই ক্ষুধার্ত, এখনই আমাদের দুজনকে ভোজন পরিবেশন করুন। ঋষির এমন কথা শুনে নন্দী রান্নাঘরেতে গেল। রান্নাঘরেতে গিয়ে দেখল সমস্ত খাবার এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে, আর একদিকে বিনায়ক আর একদিকে কার্তিক ঘুমিয়ে রয়েছে। খাবারের থালাতে যত খাবার ছিল সমস্ত খাবারই প্রায় শেষ হয়ে গেছে। আরে এটা কি, সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেছে? গোটা রান্নাঘরে তো খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইবার আমি এই ঋষিমুনিদেরকে কি খেতে দেব? দেখে তো মনে হচ্ছে গণেশ এবং কার্তিক সমস্ত খাবার খেয়ে নিয়েছে। দেবী পার্বতী যে আমাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তো আমি পালন করতে পারিনি, এখন যে কি হবে। তখনই দেবী পার্বতী এবং মহাদেব শিব তাদের ভক্তর সমস্যার সমাধান করে তারা দুজন কৈলাসে ফিরে এলেন। দেবী পার্বতী দেখলেন এখনো ঋষিমুনিদের খাবার দেওয়া হয়নি। কি ব্যাপার, আপনারা এখনো ভোজন করেননি? নন্দী, কি ব্যাপার, আপনি ওনাদেরকে এখনো ভোজন পরিবেশন করেননি কেন? দেবী মা, বিনায়ক এবং কার্তিক মিলে সমস্ত খাবার প্রায় শেষ করে ফেলেছে। রান্নাঘরে যেটুকু খাবার ছিল সমস্ত খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা দুজন খাওয়া দাওয়া করে রান্নাঘরেতে ঘুমোচ্ছে, সেই জন্য ঋষিমুনিদেরকে খাবার দেওয়ার মতো কিছুই নেই মা, আমি কি করব? দেবী পার্বতী খুবই রাগান্বিত অবস্থায় রান্নাঘরেতে গেলেন। সেখানে গিয়ে ঘুমন্ত বিনায়ক এবং কার্তিককে জাগালেন। বাচ্চারা, তোমরা দুজনে এটা কি করেছো? আমি কি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছি? ও মা, কেন, কি হয়েছে? আপনি এত রেগে আছেন কেন? গণেশ যখন এইভাবে জিজ্ঞাসা করলো তখন নন্দী সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলল। মা, সত্যি বলতে আমরা ভাবলাম যে এইসব খাবার হয়তো আপনি আমাদের জন্য তৈরি করেছেন। হ্যাঁ মা, সেই কারণে আমরা সবকিছু খেয়ে ফেলেছি। দেখো বাচ্চারা, কিছু করার আগে দুবার ভাবা উচিত। তোমরা খাবার খেয়েছো ভালো কথা, কিন্তু খাবার নষ্ট করার মূল্য মনে হয় তোমরা জানো না। তোমরা দুজনে খাবার খাওয়ার সাথে সাথে সেইগুলো নষ্টও করেছো। এখন এই খাবার নষ্ট করার জন্য তোমাদেরকে আমি শাস্তি দেব। দাঁড়াও। দেবী পার্বতী বিনায়ক এবং কার্তিকের উপরে খুবই রেগেছিলেন। সে চিন্তা করলো বিনায়ক এবং কার্তিককে উচিত শিক্ষা দিতে হবে। শোনো বাচ্চারা, বাইরে ঋষিমুনিরা না খেয়ে বসে রয়েছেন। তোমরা দুজনে এখন কি করবে আমি জানি না। এখন তোমাদেরকে ওনাদের জন্য খাবার তৈরি করতে হবে আর ওনাদেরকে পরিবেশন করতে হবে। ওনাদের খিদেকে তোমাদেরই মেটাতে হবে। এরপরে রাগান্বিত অবস্থায় দেবী পার্বতী বিনায়ক এবং কার্তিককে গোটা রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করতে বললেন। ওই কাজ শেষ হলে দেবী পার্বতী তাদের দুজনকে খাবার তৈরি করতে বললেন। ভাই কার্তিকে, সবার আগে আমি লাড্ডু তৈরি করব, তারপরে তুমি গিয়ে ওনাদেরকে পরিবেশন করো। তারপর গণেশ সমস্ত ঋষিমণিদের জন্য লাড্ডু তৈরি করতে লাগলেন, আর অন্যদিকে কার্তিক সেই লাড্ডুগুলো ঋষিমণিদেরকে পরিবেশন করতে লাগলেন। দাদা, ওনারা তো এখন লাড্ডু খাচ্ছে, আপনি ততক্ষণ আরাম করুন, আমি অন্যান্য মিষ্টিগুলো তৈরি করি, তারপরে ওনাদেরকে দেব। এরপরে বিনায়ক কিছুক্ষণ বিশ্রাম করতে লাগলেন, আর কার্তিক রসগোল্লা তৈরি করতে লাগলেন। কার্তিকের বানানো রসগোল্লা বিনায়ক গিয়ে সমস্ত ঋষিমণিদেরকে পরিবেশন করলেন। ভাই কার্তিকে, তুমি এবারে বিশ্রাম নাও, আমি পুলিহোরা তৈরি করি।
না না দাদা, কোনো ব্যাপার না, আমি এখন ঠিক আছি। চলুন দাদা, আমি আর বিশ্রাম করব না, দুজনে মিলে একসাথে সব রান্না বান্নাগুলো সেরে নিই, তাহলে ওনাদেরকে তাড়াতাড়ি পরিবেশন করতে পারবো। বুঝতে পারলেন? তাদের হাতের বানানো সমস্ত খাবারগুলো ঋষিমণিদের খুবই পছন্দ হয়েছিল। দেবীমা, আমরা দুজন খুবই সন্তুষ্ট হয়েছি। তার সাথে খাবার কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। দেবীমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমাদেরকে অনুমতি দিন, আমরা পৃথিবীতে ফিরে যাব। এইভাবে ঋষিমণিরা দেবীমাকে আবারও ধন্যবাদ জানালেন আর পৃথিবীর জন্য প্রস্থান করলেন। খাবার নষ্ট করা কিন্তু অনেক বড় অন্যায়, কিন্তু তোমরা নিজেদের ভুল বুঝতে পেরে আবার নিজেরাই রান্না করে ওনাদেরকে যে পরিবেশন করেছো, এইটা দেখে আমি খুব খুশি হয়েছি। এই কথা বলে দেবী পার্বতী বিনায়ক এবং কার্তিককে ক্ষমা করে দিলেন। এইভাবে তারা দুজন ভাই নিজের মায়ের রাগ শান্ত করার জন্য ঋষিমণিদের জন্য রান্না করে তাদেরকে খাইয়েছিলেন। এক গ্রামেতে কল্যাণী নামের এক মহিলা থাকতেন। ওনার স্বামীর নাম ছিল বিজয়। তাদের প্রিয়া নামের একটা মেয়ে ছিল আর রাজু নামের একটা ছেলে ছিল। তাদের কাছে অনেক সম্পত্তি ছিল। বিজয় ওই গ্রামে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা পালন করতেন। গ্রামে যদি কোনো সমস্যা হতো, বিজয় তার সমাধান বার করতেন। মা, এত দেরি হয়ে গেল, বাবা এখনো এলো না কেন? মা কখন আসবে বলো না? হ্যাঁ মা, আজকে তো আমার জন্মদিন, বাবা আসতে এত দেরি করছে কেন গো? বাবা যতক্ষণ না আসবে আমি কিন্তু কেক কাটবো না, বলে দিলাম। আরে বাবা, তুমি তো ভালো ছেলে, ভালো ছেলেরা এরকম কথাবার্তা বলে নাকি? আসলে তোমাদের বাবা তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, আজও হয়তো কোনো জরুরি কাজ পড়ে গেছে তাই আসতে পারেনি। চলো আমার সঙ্গে, চলো গিয়ে কেক কাটবো, চলো বাবা। তারপরে কল্যাণী তার ছেলেকে নিয়ে গেল কেক কাটার জন্য। কেক কাটার সময় রাজু 2 পিস কেক নিয়ে সবার আগে গণেশ আর কার্তিকের সামনে গিয়ে রেখে দিল। আরে বাবা রাজু, এটা তুমি কি করছো? আরে মা, তুমি তো জানো ভগবান বিনায়ক আর কার্তিককে আমি কত পছন্দ করি, আর আজকে যেহেতু আমার জন্মদিন, তাই আমার কেকের প্রথম অংশগুলো আমি ওদেরকেই দিতে চাই। আমার জন্মদিনে আমি কেক খাবো, ওরা খাবে না, এইটা কি হতে পারে বলো? হ্যাঁ বাবা, তুমি কিন্তু খুব ভালো কাজ করেছো। এইভাবে সবসময় ভক্তি শ্রদ্ধার সাথে ওদেরকে যেন পুজো করে যেও। যখনই তোমার জীবনে কোনো রকমের দুঃখ কষ্ট হবে, তুমি ওদের সাথে ভাগ করে নিও এবং সুখের সময়ও ঠিক ওদেরকে নিজের সঙ্গে রেখো। যখনই কোনো বিপদে থাকবে ওদের কাছে প্রার্থনা করো, দেখবে তোমাকে রক্ষা করবেন। এইভাবে কল্যাণী কিন্তু তার বেশিরভাগ সময় তার 2 সন্তানকে নিয়ে সময় কাটাতেন, কারণ বিজয় তো সবসময় গ্রামবাসীদের সমস্যা নিয়েই ব্যস্ত থাকতেন। উনি কিন্তু বাড়িতে আসারও বেশি সময় পেতেন না। এইভাবে কিছুদিন কেটে যায়। কল্যাণী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। মা, কি ব্যাপার গো, তুমি এইভাবে শুয়ে রয়েছো কেন? কি হয়েছে মা? প্রিয়া মা, আমার শরীরটা না একদমই ভালো নেই রে মা। আচ্ছা মা, ঠিক আছে, তুমি আরাম করো, আমি ভাইয়ের খেয়াল রাখবো। কিছুক্ষণের মধ্যেই বাবা চলে আসবে। বাবা চলে এলে তোমাকে হাসপাতালে নিয়ে যাবে, তুমি একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। প্রিয়ার এমন বলাতে কল্যাণীও শুয়ে পড়ে। খানিকক্ষণ পরে বিজয় বাড়িতে এলেন। তিনি কল্যাণীর কাছে গিয়ে বলেন, আরে কল্যাণী, তোমার কি হয়েছে? বাচ্চারা বলছিল তোমার নাকি খুব শরীর খারাপ। চলো কল্যাণী, আমার সাথে এখনই হাসপাতালে চলো। বিজয়ের এত করে ডাকা সত্ত্বেও কল্যাণীর ঘুম ভাঙল না, কারণ সে ঘুমের ঘোরেতেই মারা গেছিল। বিজয় সঙ্গে সঙ্গে কল্যাণীকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে বলেন, আপনার স্ত্রী তো অনেক আগেই ডেঙ্গু জ্বরে মারা গেছে। ডাক্তারবাবুর এমন কথা শুনে বিজয় খুব কষ্ট পেল। এইটা শুনে বিজয় আর বাচ্চাগুলো সবাই কাঁদতে লাগলো। প্রিয়া আর রাজুকে তাদের মায়ের মৃতদেহের সামনে কাঁদতে দেখে গ্রামবাসীদেরও মনে দয়া হলো। তারপরে বিজয় তার স্ত্রীর অন্তিম সংস্কারের বিধিগুলো পালন করেন। দিদি, আমরা তো কোনোদিনই ভাবতে পারিনি যে মা আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে। এখন মাকে ছাড়া আমরা কিভাবে থাকবো বলো না দিদি? হ্যাঁ রে ভাই, মা বলেছিল সামান্য একটু জ্বর হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে মায়ের ডেঙ্গু জ্বর হয়েছে। আমি তো নিজেও বুঝতে পারছি না মাকে ছাড়া আমরা কি করে থাকবো। বাবা তো সবসময় কাজের সূত্রে বাইরে থাকে, আমরা বাড়িতে একা থাকবো কি করে? বাচ্চারা যখন এইভাবে কথা বলছিল, বিজয় তখন দূর থেকে তাদের কথাগুলো শোনে। তিনিও খুব কষ্ট পেলেন। তিনি তখন ভাবলেন দ্বিতীয় বিয়ে করলে বাচ্চারাও মায়ের ভালোবাসা পাবে। আত্মীয় স্বজনেরাও বিজয়কে বিয়ে করতে বলে। তারপরে বিজয় রামিয়া নামের একটা মেয়েকে বিয়ে করে। রামিয়া কিন্তু অত ভালো ছিল না। দেখো,
বাচ্চারা কিন্তু নিজের মায়ের জন্য খুবই কষ্ট পাচ্ছে। তারপরে তুমি তো জানো সামনেই ভোট, আমাকে ভোটের জন্য প্রচার করতে বেরোতে হবে। আমি খুবই ব্যস্ত থাকবো। তুমি বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রেখো, ঠিক আছে? আরে তুমি চিন্তা করো না, আমি ওদের দুজনের এত খেয়াল রাখবো যে নিজের আগের মাকে তারা ভুলেই যাবে। যাও, তুমি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো, আমি এদের খেয়াল রাখবো। রামিয়ার এমন কথা শুনে বিজয় খুব খুশি হলেন। তিনি তখন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। আমি নাকি বাচ্চাদের দেখাশোনা করার জন্য এই বাড়িতে এসেছি? মোটেও না। ওদের নামে যে সম্পত্তি আছে সেইগুলো নিজের নামে করার জন্যই এখানে এসেছি আমি। যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছে পাঠিয়ে দিলেই ভালো হয়। এইভাবে সে বাচ্চাদের মারার কথা ভাবতে লাগলো। মা, আমি না এই হোমওয়ার্কটা বুঝতে পারছি না, তুমি একটু আমাকে সাহায্য করে দাও না মা, প্লিজ। কি, তুমি এত বড় হয়ে গেছো নিজের হোমওয়ার্ক নিজে করতে পারো না? আমাকে বলছো সাহায্য করতে? আমি ওসব করতে পারবো না। তুমি এখন আমার রুম থেকে বেরো, এখান থেকে চলে যাও, যাও। এইভাবে রামিয়া কিন্তু সবসময় বাচ্চাদের বকা দিত। বাচ্চারাও রামিয়াকে দেখে খুব ভয় পেতে লাগলো। ওহ, এই বাচ্চাগুলো আমাকে বিরক্ত করে মারছে। সকালে উঠে আমাকে এটা দাও, ওইটা দাও, হরলিক্স দাও, খাবার দাও, আমার আর ভালো লাগে না। এই রকম বলে রামিয়া তখন বাচ্চাদের জন্য তৈরি করা হরলিক্সে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে তাদের কাছে নিয়ে গেল সেই হরলিক্সটা খাওয়ার জন্যে। এ নাও বাচ্চারা, ধরো, তোমাদের বাবা বলে গেছিল তোমাদের সকালে সবার আগে হরলিক্স তৈরি করে দিতে, তারপরে কিছু খাবার দিতে, না হলে তোমাদের খিদে পেয়ে যাবে। এ নাও ধরো। এইভাবে রামিয়া বাচ্চাদের হাতে হরলিক্সের গ্লাসটা দিল। তারা যেই হরলিক্সটা খেতে যাবে তখনই সেখানে একটা ময়ূর এলো। ওই ময়ূরটাকে দেখে বাচ্চা দুটো ভয় পেয়ে তাদের হাতে থাকা হরলিক্সের গ্লাসটা পড়ে যায়। ওই ওষুধ মেশানো হরলিক্সটা মেঝেতে পড়ে গেল। আরে, বাড়িতে হঠাৎ করে ময়ূর এলো কি করে? এর আগে তো দেখিনি। এই রকম বলে যেই ময়ূরটাকে মারতে যাবে, প্রিয়ার কিন্তু ময়ূরটাকে খুব পছন্দ হয়েছিল। মা, ওকে এইভাবে মেরো না। ভগবান কার্তিক ময়ূরকে খুব পছন্দ করতেন, ওকে ছেড়ে দাও। এইভাবে রামিয়ার প্রথম প্ল্যানটা কিন্তু ব্যর্থ হলো। কিন্তু রামিয়া হার মানল না। সে চাইছিল যেমন হোক করে বাচ্চা দুটোকে মারতেই হবে। প্রথম প্ল্যানটা তো ব্যর্থ হলো, কিন্তু দ্বিতীয় প্ল্যানটা ভালো করে করতে হবে। মনে হচ্ছে সাপ উড়ে এসেছে। বৌদিমণি, যেমনটি আপনি বলেছিলেন, আমি এই বিষাদ সাপটা জঙ্গল থেকে এনেছি। এই দেখুন। ঠিক আছে দাদা, আপনি কিন্তু খুব ভালো কাজ করেছেন। বাচ্চারা এই ঘরে ঘুমাচ্ছে, গিয়ে সাপটাকে ছেড়ে দিন। এই বিষাক্ত সাপ ওদের কামড়ালে 2 সেকেন্ডের মধ্যেই বাচ্চা দুটো মারা যাবে। রামিয়ার কথা মতো সাপ উড়েও কিন্তু ওই ঘরের ভেতরে ওই বিষাক্ত সাপটাকে ছেড়ে দিল। সাপটাও তখন ধীরে ধীরে বাচ্চাদের কাছে গেল, তাদের কামড়ানোর চেষ্টা করে। ঠিক সেই সময় ভগবান গণেশ সেখানে হাজির হলেন। তোমার সাহস কি করে হলো আমার ভক্তদেরকে কামড়ানোর? দাঁড়াও, আমি তোমার কি অবস্থা করি দেখো। এই রকম বলে ভগবান গণেশ সাপটাকে ছুঁড়ে বাইরে ফেলে দিলেন। আরে, জানালা দিয়ে এত বিষাক্ত সাপটাকে এইভাবে ছুঁড়ে ফেললো কে? মনে হচ্ছে বাচ্চাদের সাথে কোনো গায়েবের শক্তি আছে। না না, আমি সাপটাকে নিয়ে পালাই। উড়ে বাপরে বাপ। এই রকম বলে সাপুড়ে ওই সাপটাকে নিয়ে সেখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। কত প্ল্যান করছি ওদের মারার জন্য, কিন্তু মারতেই পারছি না। বিজয় কাল ক্যাম্প থেকে বাড়ি ফিরবে, তার আগেই বাচ্চাদেরকে কিন্তু মেরে ফেলতে হবে। এই রকম বলে রামিয়া বাচ্চারা নিজেদের ঘরে ঘুমাচ্ছিল, তাদেরকে বাইরে নিয়ে এসে একটা গাছের সাথে বেঁধে দিল। আরে মা, আমাদের এইভাবে বেঁধে রেখেছো কেন? কি হয়েছে মা, বলো না। তোমরা দুজনে বেঁচে থাকলে আমি শান্তিতে থাকতে পারবো না, তোমাদেরকে ওপরে পাঠাতে হবে। রামিয়া বাচ্চাদের গায়ে কেরোসিন তেল ঢেলে দিল, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করতে লাগলো। হে স্বামী বিনায়ক, স্বামী কার্তিকে, আমাদেরকে রক্ষা করুন। এই মায়ের হাত থেকে আমাদেরকে বাঁচান। হ্যাঁ স্বামী, এই পাপী মহিলার হাত থেকে বাঁচান। বাচ্চাদের এমন প্রার্থনা শুনে গণেশ আর কার্তিক সেখানে হাজির হলেন। ওনাদের আসা মাত্রই তাদের বাঁধন খুলে গেল। তারপরে বাচ্চা দুজন ছুটে গিয়ে গণেশ আর কার্তিকের পেছনে লুকিয়ে পড়ে। তুমি কি সত্যি মহিলা? মহিলা নামে তুমি তো কলঙ্ক। বাচ্চাদের সাথে এরকম খারাপ ব্যবহার কেউ করে? আজ যদি তোমার সন্তান হতো, তুমি কি এরকম করতে পারতে? ভাই কার্তিক, এ কখনোই বুঝবে না, এ খুব বড় পাপী আছে। রামিয়া নিজের ভুল বুঝতে পারল। স্বামী, আমায় ক্ষমা করে দিন, আমি বোকামি করেছি। আমি আর কোনোদিন বাচ্চাদের কোনো ক্ষতি করব না, ওদের খুব ভালো করে খেয়াল রাখবো। এইটা শুনে ভগবান গণেশ আর কার্তিক রামিয়াকে ক্ষমা করে দিলেন। বাচ্চারা, তোমাদের যখনই কোনো সমস্যা হবে আমাদের দুজনকে অবশ্যই ডাকবে। আমরা তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করব। এই রকম বলে তারা অদৃশ্য হয়ে যান।
সেই দিনের পর থেকে রামিয়া প্রিয়া আর রাজুর খুব ভালো করে খেয়াল রাখতে লাগলো।